দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো সুজা সাপটা অশনি সংকেত। এসি রুমে বসে হাসি মুখে রাজ্যে শান্তি শৃঙ্খলা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা যারা বলেন, তাদের সুশাসনেই পঞ্চায়েত ভোটের আবহে লাশ পড়ল এক বাম নেতার। রাজ্যের যে সমস্ত জায়গায় বিরোধীরা পায়ের নিচে জমি খোঁজার চেষ্টা করছে, সেখানেই চলছে খুন সন্ত্রাস, অগ্নিসংযোগ এবং লুটপাট। গন্ডাছড়ায় না হয় অন্য ইস্যু, কিন্তু গোটা রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে যা শুরু হয়েছে, তারপর আগরতলায় এসি রুমে বসে হাসি মুখে শান্তিপূর্ণ ভোটের কথা বলা মোটেই সুশাসনের লক্ষ্য নয়। রাজ্যের ট্রিপল ইঞ্জিনের সরকার নিশ্চয়ই অস্বীকার করতে পারবে না যে তাদের সুশাসনে এইবারের পঞ্চায়েত ভোট রক্তাক্ত হতে চলেছে। ইতিমধ্যে এক বাম নেতার লাশ পড়েছে পঞ্চায়েত নির্বাচনের আবহে। 2019 পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের সেইভাবে দেখা যায়নি। পাশাপাশি বিধানসভা ভোটে পর্যদস্তু বাম কংগ্রেসের পক্ষে সেই সময়ে সম্ভব হয়নি পঞ্চায়েত ভোটে সর্বশক্তি দিয়ে লড়াই করা। কিন্তু 2024-এ দেশ এবং রাজ্যে অন্য পরিস্থিতি তৈরি হয়েছে। বলতে দ্বিধা নেই, দিল্লির পাশাপাশি রাজ্যেও শাসক দল বেশ চাপে এবং কঠিন অবস্থায় রয়েছে। লোকসভা ভোটে যাদের 400 নিয়ে পাস করার দাবি ছিল, তারা 240 পেয়েছেন। সদ্য সমাপ্ত 7 রাজ্যের বিধানসভার উপনির্বাচনে রীতিমতো কেন্দ্রের বিজেপি দল ধরাশায়ী হয়েছে। এই রাজ্যেও নাকি 2023 বিধানসভা নির্বাচনের পর থেকে ক্রমশ বিরোধী শিবিরে ভিড় বাড়ছে। নানা ইস্যুতে নাকি মানুষের ভিড় বিরোধী শিবিরে। 2024 কেন্দ্রের নির্বাচনে জোটের পর এ রাজ্যে পঞ্চায়েত ভোটে বিরোধীদের মধ্যে নাকি উৎসাহ বেড়েছে। আর এই উৎসাহ থেকে নাকি পঞ্চায়েত নির্বাচনে শাসকের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এই চ্যালেঞ্জ ভাঙতেই নাকি খুন সন্ত্রাস অগ্নিসংযোগ ঘটানো হচ্ছে। রাজ্যের শাসন ও ক্ষমতায় যারা, তাদের কিন্তু আজ মানতেই হবে, পঞ্চায়েত ভোট শুরু হওয়ার আগে এক প্রার্থীর লাশ পড়ার ঘটনা, তাদের দিকে মানুষের অভিযোগের আঙ্গুল তোলা হতে পারে। 2019 আর 2024 এক নয়, তা নিশ্চয়ই সাদা চোখে দেখা যাচ্ছে। ফলে এইবারের পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা যত বেশি চ্যালেঞ্জ ছুড়বে, তত বেশি হয়তো খুন সন্ত্রাস, লুটপাট, অগ্নিসংযোগ হবে। আর এটা নিয়ন্ত্রণে না রাখা গেলে দিনের শেষে কিন্তু শাসকের আগামী দিনের জন্য একটা অশনি সংকেত দিয়ে যেতে পারে। স্বঘোষিত মাননীয় রতন বহুদিন আগে কোনো এক আধুনিক পদাবলী কর্তা গান রচনা করেছিলেন, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। অর্থাৎ নিজের ঘরেই আস্ত পঞ্চায়েত। আর এবার খার্চি মেলায় এমন এক কাণ্ড দেখে লোকজনেরা বলছেন, আস্ত খার্চি মেলা কমিটি যেন চেয়ারম্যানের মর্জি নির্ভর, যার ছাপ দেখা গিয়েছে খার্চি পূজার মেলা কমিটির আমন্ত্রণপত্রে। অর্থাৎ খার্চি মেলা কমিটির চেয়ারম্যান খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তীর ক্ষমতা কোথাও খর্ব হয়ে না যায়, সেই জন্য তিনি এতটাই সচেতন যে কোথায় তার নাম ব্যবহার করতে হবে এবং কোথায় ব্যবহার করতে হবে পদবি। এবং তিনি যে মাননীয় যেন তেন ব্যক্তি নন, সেটা বোঝানোর অদম্য প্রয়াস কীভাবে জারি রাখবেন, সেই ক্ষমতা দেখেই রাজ্যবাসী এখন হেসে পাগল। অথচ কংগ্রেস যুব সমিতি জোট মন্ত্রিসভার তথ্য সংস্কৃতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই রতন চক্রবর্তী রাজনীতিতে রুচিবান হিসেবেই পরিচিত ছিলেন। সুবক্তা হিসেবেও তার যথেষ্ট খ্যাতি রয়েছে। কিন্তু দ্বিতীয়বারের এই প্রবীণ বিধায়ক মন্ত্রিত্ব না পেয়ে, এমনকি অধ্যক্ষের চেয়ার হারিয়ে নিজের ক্ষমতা বোঝাতে এতটাই মরিয়া হয়ে উঠেছেন যে তার অবিনস্ত ক্ষমতা প্রয়োগে কলঙ্কিত হয়েছে খার্চি মেলার পবিত্র আয়োজন। রবিবারের বিভিন্ন প্রভাতী দৈনিকে খার্চি মেলা কমিটির তরফে উদ্বোধনী ঘোষণা সম্বলিত একটি বিজ্ঞাপন প্রচারিত হয়েছে।
খার্চি উৎসব ও প্রদর্শনী 2024 শিরোনামে। প্রথা অনুযায়ী সাধারণত এই বিজ্ঞাপন তথা আমন্ত্রণপত্র করে থাকেন মেলা কমিটির আহ্বায়ক তথা পুরাতন আগরতলা ব্লকের ভিডিও চেয়ারম্যান থাকেন সম্মানীয় পদে। স্থানীয় বিধায়ক এই উৎসব কমিটির চেয়ারম্যান হন। সেই মোতাবেক উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নামের পাশাপাশি সম্মানিত অতিথিদের বিশাল তালিকা শেষে সভাপতি হিসেবে রয়েছে রতন চক্রবর্তীর নাম, যেখানে সম্মানিত অতিথিদের প্রত্যেকের নামের পাশেই তাদের সরকারি পদ উল্লেখ রয়েছে। আবার মণ্ডল সভাপতি অমিত কুমার নন্দীর নামের পাশে রয়েছে বিশিষ্ট সমাজসেবীর তকমা। এতটুকু পর্যন্ত ঠিক থাকলেও এই আমন্ত্রণপত্রের আমন্ত্রক হিসেবে নিচে নাম থাকার কথা ছিল মেলা কমিটির আহ্বায়কের। এবার বিধায়ক রতন চক্রবর্তী নিজের নাম ফাটানোর জন্য আহ্বায়কের নাম তুলে দিয়ে সেখানেও বসিয়ে দিয়েছেন নিজের নাম। তিনি নাকি মেলা কমিটির বৈঠকে বলেছেন, এখানে ভিডিওর নাম হবে না, আমন্ত্রক হিসেবে তারই নাম থাকবে, আর অনুষ্ঠানেরও তিনিই সভাপতি। আর এটা করতে গিয়ে আমন্ত্রণপত্রের শেষে অনুষ্ঠানে সকলের অনুরাগ উপস্থিতি কামনা করে লিখেছেন ভবদীয় শ্রী রতন চক্রবর্তী, মাননীয় বিধায়ক, ত্রিপুরা বিধানসভা। অর্থাৎ রতনবাবু নিজেই নিজেকে মাননীয় বলছেন। যদিও উৎসব মঞ্চে তিনি বক্তব্য রাখতে গিয়ে সকলকে মাননীয় বলে সম্বোধন করলেও নিজেকে আবার মাননীয় বলে সম্বোধন করেননি। কিন্তু আমন্ত্রণপত্রে আমন্ত্রক হিসেবে তার নাম ছাপা হয়েছে মাননীয় দিয়ে। নিজের নাম ব্যবহার করতে গিয়ে রতনবাবু এই কাণ্ড ঘটিয়েছেন, যা দেখে তার ক্ষমতা এবং রুচি নিয়েই প্রশ্ন তুলেছেন মেলা কমিটির কর্মকর্তা সহ সাধারণ মানুষ। এবার থেকে তিনি মুখ্যমন্ত্রীর দরবারে কিংবা রাজ্যপালের দরবারে গেলে তিনি হয়তো বলবেন, স্যার আমি রতন চক্রবর্তী, মাননীয় বিধায়ক। এমন কাণ্ড হয়তো ত্রিপুরাতেই সম্ভব, বলছেন কার্চি মেলাতে আসা দর্শনার্থীরা। বিদ্যালয় বন্ধের ষড়যন্ত্র, টিসিটিএ কম ছাত্র, এই অজুহাতে বিদ্যালয় বন্ধের ষড়যন্ত্র শুরু হয়েছে। রাজ্যের 4 জেলায় মোট 795টি বিদ্যালয় চিরতরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত উদ্বেগের। বিবৃতিতে বলল ত্রিপুরা কলেজ শিক্ষক সমিতি বা টিসিটিএ। সংগঠন বলেছে, পশ্চিম, দক্ষিণ ও উত্তর গোমতী সহ 4 জেলার প্রত্যন্ত অঞ্চলের মোট 795টি প্রাথমিক, উচ্চ বুনিয়াদী ও মাধ্যমিক স্তরের বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কম থাকার অজুহাত তুলে বিদ্যালয়গুলোকে পার্শ্ববর্তী বিদ্যালয়ের সঙ্গে একত্রীকরণের নামে চিরতরে বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের বিরোধিতা করে বিভিন্ন ছাত্র সংগঠন, শিক্ষক সংগঠন ও রাজনৈতিক দল প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন। প্রত্যন্ত অঞ্চলের এই বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতার কারণে অভিভাবকগণ তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ চিন্তা করে ওই সকল স্কুলে ভর্তি না করে বিকল্প সিদ্ধান্ত নিয়েছেন। ফলে বিদ্যালয়গুলোতে দিনে দিনে ছাত্র সংখ্যা কমতে থাকে। এটা বিদ্যালয় শিক্ষা দপ্তর ও রাজ্য সরকারের ব্যর্থতা। আবার রাজ্য সরকার এই ছাত্র সংখ্যা কম থাকার অজুহাতে বিদ্যালয়গুলোকে পার্শ্ববর্তী বিদ্যালয়ের সঙ্গে সংযুক্তিকরণের নামে চিরতরে বন্ধ করে দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। রাজ্য সরকার নিজেদের ব্যর্থতাকে আড়াল করার জন্য বিদ্যালয় বন্ধের এই প্রচেষ্টা বলে জনগণের অভিযোগ। 2023 সালের মার্চ মাসের হিসেবে এই রাজ্যে মোট বিদ্যালয়ের সংখ্যা ছিল 4,921টি। তার মধ্যে পশ্চিম, উত্তর, দক্ষিণ ও গোমতী জেলার মোট বিদ্যালয়ের সংখ্যা হলো 2514টি। এইগুলোর মধ্যে পশ্চিম জেলায় 160টি এবং উত্তর জেলায় 183টি, দক্ষিণ জেলায় 168টি এবং গোমতী জেলায় 284টি সহ 4 জেলায় মোট 795টি বিদ্যালয়ের ঝাঁপ বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। 4 জেলায় মোট 2514টি বিদ্যালয়ের মধ্যে যদি 795টি বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়, তাহলে শতকরা হিসেবে এই 4 জেলায় 39.62% বিদ্যালয়ের দরজা চিরতরে ছাত্রছাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হবে, যার একটা বড় অংশ এডিসি অঞ্চলে অবস্থিত। সংখ্যা তত্ত্বের দিক থেকে বিচার করলে
এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে রাজ্যের অবৈতনিক সরকারি শিক্ষাঙ্গনে। যে সংখ্যায় বিদ্যালয় বন্ধ করে দেওয়া হবে তার সমানুপাতিক হারে শিক্ষক ও অশিক্ষক ও কর্মচারীদের পদবিলুপ্ত হবে। অন্য 4টি জেলায়ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের অনুরূপ প্রচেষ্টা থাকতে পারে বলে সমিতি আশঙ্কা প্রকাশ করছে।